প্রথমবার হয়তো ন্যাচারালি কেউ কনসিভ করতে পারলো না, তারপরে যদি আইভিএফটাও আনসাকসেসফুল হয়, 50 থেকে 70% পপুলেশনের পজিটিভ আসবে, বাকি কিন্তু 30 থেকে 40% লোকের হবে না। 40-র ওপরে যারা কনসিভ করতে চাইছে তাদের কাছে ব্যাপারটা কতটা ইজি? অনেক মহিলা যারা ডোনার এগ নিয়ে করছেন 10 বার 12 বার করেও কিন্তু তাদের ট্রান্সফার হচ্ছে। ডোনার এগটা কতটা আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে? এই যে ইনজেকশন দিচ্ছি ডিমটা বড় করার জন্য, এটার একটা সাইড এফেক্ট থাকে। কনসিভ হয়ে যাওয়ার পরে কি মা আর বাচ্চার লাইফের কোনো রিস্ক থাকে? বাচ্চা হলেও কিন্তু তার অ্যাবনর্মাল হওয়ার চান্সেসটা বাড়ে, ডাউন সিনড্রোমের চান্স বাড়ে। যে এই যে ইনফার্টিলিটি, এটা কি কোনো রকম ভাবে লাইফস্টাইলের উপরেও ডিপেন্ড করে? বাইরে রোদে ঘুরতো, কাজ করতো, তো আজকালকার দিন যত যাচ্ছে লোকে ঘরে বসে কাজ করছে, ইন্টারনেটে ঘরে বসেই সবকিছু হয়ে যাচ্ছে। নমস্কার, আমি স্বাগতা। হেলথ লোকাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর প্রসেনজিৎ কুমার রয়, ডিরেক্টর অফ নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি। প্রথম আমরা যে পডকাস্টটা আপনাদের দেখিয়েছিলাম, তারপরে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন্স এসেছে। সেই কোয়েশ্চেন্সের আনসার দেওয়ার জন্য কিন্তু আমরা আবার পেয়ে গেছি মিস্টার প্রসেনজিৎ কুমার রয়কে। স্যার নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, আপনি আবার আমাদের স্টুডিওতে এসেছেন। আর লাস্ট যে পডকাস্টটা আমরা করেছিলাম তাতে কিন্তু প্রচুর ভিউয়ার্স প্রচুর কোয়েশ্চেন করেছে, তার মধ্যে কিছু কমন কোয়েশ্চেন্স আমরা তুলে ধরেছি। তো সেই বিষয়ে আপনার সাথে আমরা আবার ডিসকাস করব, কেন এর থেকে বেটার যে আনসার্স হবে সেটা আপনি দিতে পারবেন, ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। তো শুরু করছি কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের ভিউয়ার্স থেকে আমরা পেয়েছি। এই যে আইভিএফ ট্রিটমেন্ট বা ফার্টিলিটি ট্রিটমেন্ট, এটা যদি প্রথমবারে সাকসেসফুল না হয় তাহলে কি আবার পসিবল? অবশ্যই আবার পসিবল। আমি যেরকম আগেরবারেও বলেছিলাম যে আইভিএফ এর সাকসেস রেট কিন্তু 100% কখনোই হয় না। তো একবার করে যে সবার প্রেগনেন্সি চলে আসবে এরকম কিন্তু নয়। ফার্স্ট টাইমে কিন্তু 60 থেকে 70% পপুলেশনের পজিটিভ আসবে, বাকি কিন্তু 30 থেকে 40% লোকের হবে না। সুতরাং আশাহত হলে হবে না, আবার এগিয়ে যেতে হবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, আবার নেক্সট বারের জন্য ট্রাই করতে হবে। কতবার চেষ্টা করা উচিত? আইভিএফ এর চেষ্টার ব্যাপারে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। যে আইভিএফ এ অনেকগুলো স্টেপে হয় ট্রিটমেন্ট। যেরকম কারোর যদি সেলফ এগ বা সেলফ স্পার্ম দিয়ে যাদের হচ্ছে, যাদের থেকে ডিমটা বার করার জন্য ইনজেকশন আমরা দিচ্ছি, ডিমটাকে বড় করছি, এই যে ইনজেকশন দিচ্ছি ডিমটা বড় করার জন্য, এটার একটা সাইড এফেক্ট থাকে। তো এটা বলা হয় যে, যেটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইনফার্টিলিটি যারা স্পেশালিস্ট আছে তারা যেটা বলে যে 6টা সাইকেল অবধি আপনি স্টিমুলেশন দিন, তারপরে করবেন না। সুতরাং যারা সেলফ এগ নিয়ে আইভিএফ করছে তাদের আমরা কিন্তু 6টা সাইকেল অবধি পিক আপ করতে পারি। এবার কারো 6বার পিক আপ করে আমরা কিন্তু তার 12 ট্রান্সফার করতে পারি। সুতরাং সেটা কিন্তু কাউন্ট হবে না। কবার আমরা ডিমটা বার করছি সেটা কাউন্ট হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 6 টাইমস। এবার কারোর ধরুন ডোনার এগ নিয়ে হচ্ছে, মানে বাইরে থেকে ডিম নিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ট্রান্সফারের কোনো লিমিটেশন কিন্তু নেই, সেটা আমি 10বারও করতে পারি। মানে এরকম আমার যখন ইসরায়েলে ট্রেনিং চলছিল, সেটা আজ থেকে 15 বছর আগে, তো সেখানে আমরা দেখেছি যে এরকম অনেক মহিলা যারা ডোনার এগ নিয়ে করছেন 10 বার 12 বার করেও কিন্তু তাদের ট্রান্সফার হচ্ছে, ফেলিয়ার হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। সুতরাং এটার কিন্তু কোনো এন্ড নেই বা কোনো সাইড এফেক্টও সেরকম মেজর কিছু হয় নাই। নতুন করে কিভাবে আশা এবং আত্মবিশ্বাস তৈরি হবে? মানে ফেল হয়ে গেল, মানে প্রথমবার হয়তো ন্যাচারালি কেউ কনসিভ করতে পারলো না, সেই বিষয়ে অনেকটা স্ট্রেস থাকে, তারপরে যদি আইভিএফটাও আনসাকসেসফুল হয় সেটারও একটা মেন্টাল প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই প্রেশার বা এই স্ট্রেসটাকে কিভাবে ডিল করা উচিত? দেখুন, যেটা আমি প্রথমেই বলবো যে অবশ্যই একটা শক লাগবে, এতদিন একটা ইনফার্টিলিটি, সেটা একটা বড় বেদনা বলতে পারেন, যে একটা ডিপ্রেশন, একটা সোসাইটির টর্চার, সবাই মিলে নানা রকম ভাবে হ্যাম্পার করে, ফ্যামিলি লাইফও হ্যাম্পার হয় এটাতে। তারপরে এই ট্রিটমেন্টে আসা, অনেক দিন ধরেই জার্নিটা চলে। এই নয় যে আমি গেলাম আর আমার সর্দি কাশি হলো, ডাক্তারবাবু মেডিসিন লিখে দিল, সেরকম তো নয়। এটা অনেক দিন ধরে ট্রিটমেন্টটা চলে। তো তারপরে যখন সাফল্যটা আসে না, মানে একটা সবারই এক্সপেকটেশন থাকে যে আমার হচ্ছে, আমি হয়তো ওই 50-60% মধ্যেই পড়বো। তখন যে পড়ে না, যে যখন তার ফেলিয়ারে চলে গেল, তখন একটা ডিপ্রেশন চলে আসে, তখন একটা আশাহত হয়ে যায়।
দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটাকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি হলো না এবার, আমাকে এবারে কিন্তু নেক্সটের কথা ভাবতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে। আবার আমরা বলবো যে ডাক্তারের কাছে যান, ডাক্তারের সঙ্গে কথা বলুন, ফাইন্ড আউট করুন প্রবলেমটা কোথায় এক্স্যাক্টলি। মানে আমরা যেটা করি, যেটা যখন আমাদের কাছে ফেলিয়ার পেশেন্ট আসে, আমরা তাদের সঙ্গে বসি, কাপলদের সঙ্গে আমরা তাদের সব রিপোর্টসগুলো নিয়ে ডিসকাশন করি, আমরা এমব্রিওলজিস্টকে ডেকে নিই আমরা চেম্বারে, আমরা দেখি যে এক্স্যাক্টলি ফলটা কোথায় ছিল, এগসে ছিল, স্পার্মে ছিল, এমব্রায়োতে ছিল না ইউটেরাসে ছিল। তো প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় ছিল আমরা প্রথমে আইডেন্টিফাই করি, আমরা সেই কারেকশনসগুলো করার চেষ্টা করি, নিয়ে তারপরে আমরা নেক্সট স্টেপের কথা আবার আমরা ডিসকাশন করি। সুতরাং একবার ফেলিয়ার হলে যে আবার নেক্সট টাইমে করতে পারবো না, আশাহত হয়ে গেলাম, ডিপ্রেশনে আমি ছেড়ে দিলাম, সব কিছু নাও খাওয়া বন্ধ করে দিলাম, এরকম নয়। আপনি কনফিডেন্স রাখুন, আপনি যেখানে যাচ্ছেন সেই সেন্টার যদি ইজ ওয়েল এনাফ, আপনি আবার যান সেখানে, ডাক্তারের সঙ্গে কথা বলুন, সময় নিন, ইউ স্টার্ট ইউর সেকেন্ড আইভিএফ সাইকেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুব বেশি গ্যাপ দেবেন না এটা। ওকে স্যার, 40-র ওপরে যারা কনসিভ করতে চাইছে তাদের কাছে ব্যাপারটা কতটা ইজি? মানে যেরকম মানে আমরা শুনি যে যত বয়স বাড়ছে তত এগসের কোয়ালিটি বা স্পার্মের কোয়ালিটি হ্যাম্পার হয়, সেই ক্ষেত্রে কতটা আইভিএফ সাকসেসফুল হয়? 40 ইয়ার্স এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। যেটা আমরা বলি মহিলাদের, যেরকম আমরা ইনফার্টিলিটি ডেফিনিশন যখন আমরা ডিসকাশন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে 35-এর তলায় হচ্ছে 1 বছর বলবো, 35-এর উপরে গেলে আমরা 6 মাস বলবো, যে 6 মাস ওয়েট করবো, তারপরে আমরা ডাক্তারের কাছে যাব। 40 যখন চলে আসছে তখন একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে এগের কোয়ালিটি কোয়ান্টিটি কিন্তু একদম কমে যাচ্ছে। সুতরাং সেলফ এগ মানে নিজস্ব ডিম দিয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। আবার বাচ্চা হলেও কিন্তু তার অ্যাবনর্মাল হওয়ার চান্সেসটা বাড়ে, ডাউন সিনড্রোমের চান্স বাড়ে। সেজন্য আমরা এই বয়সের মহিলাদের যখন আমরা আইভিএফ করি নিজস্ব ডিম দিয়ে, আমরা যে ভ্রূণটা তৈরি করি তার বায়োপসি করে আমরা দেখে নিই যে ভ্রূণের মধ্যে কোনো রকম জেনেটিক প্রবলেম কিছু আছে কিনা, যদি না থাকে তবেই কিন্তু সেই ভ্রূণটা আমরা ট্রান্সফার করি। ইনস্পাইট অফ দ্যাট কিন্তু সাকসেস রেট 40 ইয়ার্স এজে যদি সেলফ এগে কেউ চায় তাহলে কিন্তু অনেকটাই কম থাকে। সেটা আমরা কাউন্সিলিং করি, তারপরেই কিন্তু আমরা ট্রিটমেন্টটা চালু করি। ডোনার এগ কিন্তু আমরা প্রেফার করি 40-র উপরে, মানে দ্যাট ইজ আ অপশন। আমরা অলওয়েজ ডিসকাশন করি, যদি আমরা দেখি যে এগের পরিমাণ খুব কমে গেছে, 40-এর উপর হয়ে গেছে বয়স, আমরা কিন্তু ডোনার এগের অপশনও ডিসকাশন করি। স্যার, এই যে আপনি ডোনার এগের কথা বলছেন, তো সেই সূত্রের একটা কোয়েশ্চেন আমি আপনাকে করতে চাই যে এটা কতটা সাকসেস হয়, মানে ডোনার এগটা কতটা আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে? অবশ্যই, যেটা আমি বললাম যে কেন হচ্ছে না, কারণটা কি, এই যে 40 বছর মহিলার যে আইভিএফ সাকসেস হচ্ছে না তার কারণ হচ্ছে এগের কোয়ালিটি। এগের কোয়ালিটি যদি ভালো না থাকে, সেই এগ থেকে যে ভ্রূণটা তৈরি হবে সেটাও ভালো কোয়ালিটির হবে না, সুতরাং সেই ভ্রূণটা বসতে পারবে না, সেটাই আইভিএফ এর ফেলিয়ারের কারণ। আমি যখন একটি ডোনার এগ নিচ্ছি তার বয়স অ্যারাউন্ড 30 লেস, সুতরাং 30 বছরের উপর আমরা ডোনার নিই না, 23 থেকে 30 এটাই আমরা ডোনার সিলেক্ট করি। সুতরাং 30 বছর মহিলার ডিমের কোয়ালিটি বা কোয়ান্টিটি অবশ্যই ভালো থাকবে, সেটা থেকে যে ভ্রূণটা তৈরি হবে সেটার কোয়ালিটিও ভালো হবে, সেটা সাফল্যের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। সুতরাং 40 বছর বয়সের উপরে ইউজুয়ালি আমরা ডোনার এগ প্রেফার করি যারা ওটাকে নিতে চান, আর 40-এর নিচে উই ক্যান ট্রাই উইথ দ্য সেলফ। যখন 40 হয়ে যাচ্ছে, সাকসেসফুল হয়ে গেল আইভিএফ, কনসিভ করে গেল, তো তখন কি মানে কনসিভ হয়ে যাওয়ার পরে কি মা আর বাচ্চার লাইফের কোনো রিস্ক থাকে? বাচ্চার সেরকম কোনো রিস্ক থাকে না 40 ইয়ার্স এজের পরে। বাট এই যে 40 ইয়ার্স এজে একজন মহিলা প্রেগনেন্সি ক্যারি করছেন, যখন আমরা কেউ 40 বছর এইরকম মহিলার রেঞ্জে যখন আসে, ফার্স্ট অল তাদের মেডিকেল চেক আপ হয়, মানে তারা মেডিকেলি ফিট কিনা প্রেগনেন্সি ক্যারি করার জন্য, কারণ 40 বছর একটা অ্যাডভান্স এজ বলা হয় এটাকে। তো 40 বছরের উপরে তাকে মেডিকেলি তার ব্লাড প্রেশার, সুগার, তার হিমোগ্লোবিন, তার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলো সব আমরা প্রথমে যাচাই করে দেখি। তার হাইপার টেনশন আছে কিনা, সুগার, এগুলো সব কিছু যদি নর্মাল থাকে বা অ্যাবনর্মাল থাকলে আমরা ফিজিশিয়ানের কাছে পাঠাই।
তারপরে নর্মাল করি, তারপরে কিন্তু আমরা আইভিএফ এর ট্রিটমেন্টটা চালু করি। আমরা চাই যে প্রেগনেন্সির সময় কিন্তু বডিতে অনেক বেশি অল্টারেশন হয়, ব্লাড প্রেশার, সুগার, এগুলো, সুতরাং সেটা যাতে প্রেগনেন্সিতে স্টেবল থাকে, কারণ সেটা কিন্তু প্রেগনেন্সিটাকে এফেক্ট করে। সুতরাং যদি কেউ মেডিকেলি ফিট হয় তবেই কিন্তু আমরা তার আইভিএফ ট্রিটমেন্টটা 40 বছরের উপরে চালু করি। যদি না হয় আমরা তাকে মেডিকেলি ফিট করি, ফিজিশিয়ানের পরামর্শ করি, তারপরে কিন্তু আমরা এটাকে চালু করি। আমি একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইনফার্টিলিটি, এটা কি কোনো রকম ভাবে লাইফস্টাইলের উপরেও ডিপেন্ড করে? লাইফস্টাইলের উপরে অবশ্যই ডিপেন্ড করে। যেরকম আগেকার দিনে ইনফার্টিলিটির প্রিভ্যালেন্স কেন কম ছিল, কেন কম হতো ইনফার্টিলিটি? কারণ আগেকার দিনের লোকেরা বাইরে রোদে ঘুরতো, কাজ করতো, কায়িক শ্রম যেটা বলে সেগুলো করতো। আজকালকার দিন যত যাচ্ছে লোকে ঘরে বসে কাজ করছে, ইন্টারনেটে ঘরে বসেই সব কিছু হয়ে যাচ্ছে, অফিস চলে আসছে বাড়িতে, ঠিক আছে? সুতরাং এতে কি হচ্ছে যে লোকের যে পরিশ্রম করতো সেটা কমে যাচ্ছে, তাতে ওবেসিটি বাড়ছে। এই যে ওবেসিটি যখন বাড়ছে, শরীরে মেদ যখন বাড়ছে, সাথে হরমোনাল ডিস্টারবেন্স হচ্ছে। হরমোনাল ডিস্টারবেন্স হলে কি হচ্ছে, মহিলাদের ওভুলেশন, যে ডিমটা বেরোয় প্রত্যেক মাসে, সেটা বেরোচ্ছে না। পুরুষদের ক্ষেত্রেও সেটা হচ্ছে, ইস্ট্রোজেনের হরমোন বেড়ে যাচ্ছে পুরুষের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন বা শুক্রাণু যেটা প্রোডাকশন হয় সেটা কমে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ওবেসিটি বা লাইফস্টাইল কিন্তু এফেক্ট হচ্ছে। এছাড়া স্মোকিং, অ্যালকোহল, এছাড়া পলিউশন, এগুলো প্রত্যেকটারই কিন্তু ভূমিকা আছে। আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম এই জিনিসগুলো, যে পলিউটেন্টগুলো থাকে, সেটা এই বা স্পার্মকে এফেক্ট করছে। সুতরাং অবশ্যই লাইফস্টাইলের একটা ভূমিকা আছে। লাইফস্টাইল আমরা বলি যারা খুব ওবেস, যাদের বিএমআই মোর দ্যান 24 বা 30 উপরে চলে যাচ্ছে, তাদের ওয়েট কমাতে, তারপরে তাদের প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে বলি আমরা। স্যার, আমাদের ভিউয়ার্সের জন্য একটু বেসিক কিছু টিপস যেটা তারা মেনটেন করতে পারে টু হ্যাভ আ নর্মাল লাইফ। মানে আইভিএফ তো অবভিয়াসলি একটা সার্টেন, যখন আমাদের দরকার হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমরা যাচ্ছি, তো ওই প্রবলেমগুলো যাতে একটু অ্যাভয়েড করতে, তার জন্য বেসিক কিছু টিপস। বেসিক টিপস বলতে আমরা বলবো যে একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। স্মোকিং, অ্যালকোহল, এগুলোকে বন্ধ করা। যখন প্রেগনেন্সি প্ল্যান করছেন তখন আপনার রুটিন চেক আপ একবার করিয়ে নিতে পারেন ডাক্তারের কাছে গিয়ে, যার হিমোগ্লোবিন কত আছে, থ্যালাসেমিয়া আছে কিনা, ব্লাড গ্রুপ কি আছে, কোনো রকম ইনফেকশন আছে কিনা, বা সিমেন প্যারামিটারটাও একবার চেক করে নিতে পারে। প্লাস হেলদি লাইফস্টাইল মেনটেন করা, স্মোকিং, অ্যালকোহল বন্ধ করা, অ্যাটলিস্ট ডেইলি 30 মিনিটস একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, যাতে তার বডি যে হরমোনসগুলো আছে সেগুলোও ঠিকঠাক কাজ করে। এই জিনিসগুলো তো আমরা বলবো। আর মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই পিরিয়ডস যদি কারো ইরেগুলার থাকে বা পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস হয়ে থাকে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কিন্তু একটা জিনিস অবশ্যই বলবো যে 1 বছর আপনি ট্রাই করুন, আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, আপনার ওবেসিটি কমান, আপনি একসঙ্গে ওভুলেশন পিরিয়ডে একসঙ্গে থেকে ট্রাই করুন। 1 বছরের মধ্যে যদি না হয় আপনার প্রেগনেন্সি, আপনি অবশ্যই কিন্তু কনসাল্ট করুন কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আপনি এত সুন্দর করে আমাদের ভিউয়ার্সকে বোঝালেন। এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ, সবাই অত আউটস্পোকেন হয়ে ডিসকাস করতে পারে না। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি পুরো এক্সপ্লেন করলেন জিনিসটাকে। তো আশা করছি যে আমাদের ভিউয়ার্সরা একদম ক্লিয়ার বুঝতে পেরে গেছে। আর অবশ্যই আমি বলবো, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি কিন্তু খুব একটা দূরে নয়। যদি আপনারা কোনো রকম কোনো কমপ্লিকেশনস ফেস করছেন, তাহলে প্লিজ আসুন, ডাক্তারবাবু আছেন, আপনাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।